নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে আমি রয়েছি আমার বাণিজ্যিক আমের যে বাগানটা আমি করছি সেই বাগানে। অলরেডি অনেক গাছ লাগানো হয়ে গেছে আর অল্প কিছু গাছ বাকি রয়েছে, তাই মনে হলো এটাও আপনাদের সাথে শেয়ার করি। অনেকের ভিডিওটা দেখে মনে হতে পারে গতানুগতিক ধান পাট ছেড়ে কেন আম বাগান বা অন্যান্য বিকল্প চাষের কথা আমি বারে বারে বলি বা আমি নিজেও ট্রাই করছি। প্রথমত ধান পাট চাষ করে কিন্তু খুব বেশি লাভবান বর্তমানের চাষিরা নয়। শুধুমাত্র এসি ঘরে বসে বিচার করলে চলবে না, ফিল্ডে নামতে হবে। যারা চাষ করে তারা খুব ভালোভাবে জানে লাভের পরিমাণটা চাষিদের কাছে এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তাই এই গতানুগতিক চাষের সাথে বিকল্প চাষগুলো করতে হবে। নতুন ধরনের চাষে আমাদের ইন্টারেস্ট দেখাতে হবে এবং নতুন ধরনের চাষের দিকে আমাদের যেতে হবে যেগুলো লাভজনক। এরপরে মনে হতে পারে কেন বিকল্প চাষ হিসাবে আমকে আমি বাছছি। দেখুন, আমের চাহিদা প্রথমত আমাদের বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে অতীতকাল থেকে রোজ চলে আসছে এবং ভবিষ্যতেও এই আমের চাহিদা কিন্তু থাকবেই বলে আমার মনে হয়। এবং আমটা আমাদের স্বাভাবিক উদ্ভিদ, আমাদের ন্যাচারালি আমটা খুব ভালোভাবে আমাদের পরিবেশে মানিয়ে নেবে। তাই চাষ করতে এবং এই চাষ পদ্ধতি এবং খুব স্বল্প পরিচর্যায় এই আম বাগানটা আমি করে উঠতে পারবো। আমার পক্ষে চাকরি সামলে এই গতানুগতিক চাষ করে খুব একটা আমার পক্ষে পসিবল নয়। সেই কারণে আমি চাইছি অল্প পরিশ্রমে বিকল্প চাষের পথে হেঁটে আর একটু বেশি লাভ যাতে করা যায়। আর এখানেই প্রশ্ন, আম চাষ করতে হলে কোন কোন ভ্যারাইটিগুলো নিয়ে কাজ করা যেতে পারে। কারণ যে আমাদের ট্র্যাডিশনাল আমগুলো রয়েছে, ল্যাংড়া, হিমসাগর, ফজলি, চৌসা, এগুলো কিন্তু অল্টারনেটিভ বেয়ারিং দেয়। এক বছর আম হলে নেক্সট ইয়ার আম হবে না। এক বছর অনেক পয়সা হবে কিন্তু দ্বিতীয় বছর হাত চুলকাতে হবে কিন্তু। তাই রেগুলার বেয়ারিং হবে এরকম আম চাষ করাটাই কিন্তু শ্রেয়। এবং এমন কিছু চাষ আমের ভ্যারাইটি চুজ করতে হবে যেগুলো বাজারে যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে। যথেষ্ট পরিমাণ চাহিদা হয় লেট ভ্যারাইটি করতে হবে, না হলে আর্লি ভ্যারাইটি করতে হবে, অথবা কালারফুল ভ্যারাইটি করতে হবে যেগুলো বাজারে মানুষের মধ্যে যথেষ্ট চাহিদা থাকবে এবং খেতে ভালো হতে হবে। শুধুমাত্র দেখতে ভালো হলেই হবে না, খেতে ভালো না হলে কিন্তু মানুষ একদিন কিনবে, দ্বিতীয় দিন কিনবে না, তখন কিন্তু আর দাম পাওয়া যাবে না। তাই এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমি কিছু ভ্যারাইটি চুজ করেছি। তবে এই সমস্ত ভ্যারাইটি সবগুলো যে সাকসেস হবে সে বিষয়ে কিছুটা হলেও আমার সন্দেহ আছে। হতে পারে এই সমস্ত ভ্যারাইটির মধ্যে কিছু ভ্যারাইটি হয়তো আমাকে ছাড়তে হতে পারে ভবিষ্যতে। তবে এই ভ্যারাইটিগুলো আমি দিয়ে শুরু করছি। চলুন আপনাদেরকেও দেখাই আমি কোন কোন ভ্যারাইটি নিয়ে প্রথমে কাজ শুরু করছি। আমার বাগানে দেশীয় ভ্যারাইটির সাথে সাথে কিছু বিদেশি ভ্যারাইটিও রাখছি যেগুলো খেতে ভালো এবং যেগুলো বেয়ারিং ক্যাপাসিটি ভালো। তার মধ্যে প্রথমেই যেটা দেখাবো এটা ব্যানানা ম্যাঙ্গো বা মহাচানক। এটার লেট ভ্যারাইটির আম নয় ঠিকই, এটা অন্যান্য আমাদের হিমসাগরের পরে এই আমটা বাজারে আসবে এবং এটার বেয়ারিং ক্যাপাসিটি ভীষণ ভালো এবং এটা প্রতি বছর ধরে। এই দুটো জিনিসের জন্য আমি আমার বাগানে এই ব্যানানা ম্যাঙ্গো লাগাচ্ছি এবং এটা খেতে ভালো, অবশ্যই খেতে ভালো। TSS 20-21-এর কাছাকাছি থাকে এবং খুব ভালো একটি ভ্যারাইটি। এই মহাচানক রাখছি। এর সাথে দেখুন এগুলো হলো পুষা সুরিয়া। এটা পুষা সুরিয়া, এটাও অত্যন্ত ভালো একটি ভ্যারাইটি। এটা লিড ভ্যারাইটির একটি আম এবং কালারফুল ভ্যারাইটি। এটা পাকলে এর রংটা সূর্যের মতো হয়ে যায় এবং খেতে অসাধারণ। পুষা যতগুলো ভ্যারাইটি রিলিজ করেছে তার মধ্যে অন্যতম সেরা ভ্যারাইটি এই পুষা সুরিয়া। TSS 21-এর কাছাকাছি থাকে এবং এটা অবশ্যই ভীষণ খেতে ভালো। এটা ব্রাজিলের বিখ্যাত আম, এলডনের সিডলিং থেকে এই আমটা তৈরি এবং এটা ডুয়া প্রকৃতির হয় এবং রেগুলার বেয়ারিং। এই জন্য এই আমটা আমি আমার বাগানে অ্যাড করছি। এরপরে আপনাদের দেখাই CISS অম্বিকা। এই যে লাইন বরাবর সোজা দেখছেন এটা সব অম্বিকার গাছ। এখানে 10টা গাছ আমার রয়েছে অম্বিকার। এই CISS অম্বিকা লেট ভ্যারাইটির একটি আম এবং খেতে ভালো, কালারফুল এবং প্রতি বছর ধরে এবং বেয়ারিংও যথেষ্ট ভালো। এবং লেট ভ্যারাইটি এবং কালারফুল হওয়ার কারণে এবং খেতে ভালো হওয়ার কারণে এটার দাম আশা করা যায় খুব ভালো পাওয়া যাবে এবং সেই আশাতেই অম্বিকা নিয়ে কাজ করা। চলুন অন্যান্য জাতগুলো দেখাই। এরপরে আপনাদের দেখাই বিদেশি ভ্যারাইটির একটি আম, থাই ভ্যারাইটির একটি আম। এটা নামডকমাই 4। এই আমটা যত আম খেয়েছি আমি থাই ভ্যারাইটির আমের মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে এই নামডকমাই এবং এটা রেগুলার বেয়ারিং হওয়ার কারণে আমি আমার বাগানে অ্যাড করেছি। আশা করা যায় এটা আমাদের মার্কেটে একটা ভালো
দাম পাওয়া যাবে। এবার আমাদের ওয়েদারে কতটা ভালো ফলন হয় এটাই দেখার বিষয়। তাই এই নামডকমায় আমার বাগানে আমি রেখেছি 7টা। এই যে আমটা দেখছেন এটা সেনসেশন, ইউএসএ ফ্লোরিডার একটি ভ্যারাইটি। এই আমটা এতটাই ভালো, এর উপরে আমাদের ভারতীয় বিজ্ঞানীরা অনেক কাজ করে এর সাথে ভারতীয় আমের সংকরায়ন করে অনেক নতুন নতুন জাত তৈরি করছেন। তো এই জাতটাকেও আমি আমার বাগানে রাখছি। এটাও লেট ভ্যারাইটির আম এবং রেগুলার বেয়ারিং, এবং আমের সাইজ বেশ ভালো হয়, 400 গ্রামের কাছাকাছি এর সাইজ আসে। এই আমটা আমার বাগানে রয়েছে। এই আমটা সেনসেশন রাখছি 7টা। পরে আপনাদের দেখাই আর একটা ইন্ডিয়ান হাইব্রিড আম, পুষা অরুণিমা। এই আমটা একটা লেট ভ্যারাইটির আম এবং এটার সাইজ অত্যন্ত ভালো হয়, কালারফুল ভ্যারাইটি এবং ধরন ভালো। এই কারণে আমার বাগানে এটাকেও আমি অ্যাড করেছি। টক মিষ্টি স্বাদের একটি আম, এ TSS 20-র কাছাকাছি থাকে। এবার সময় বলবে কতটা বাজারে এই আমের চাহিদা হবে। এবং এই আমগুলো দেখছেন প্রত্যেকটা আমি আমার ব্যানানা ম্যাঙ্গো বাদে প্রত্যেকটাই জোর কলমের করা। তবে অনেক মানুষ কনফিউশন হবেন, জোর কলমের গাছ ভালো এবং ভি গ্রাফটিংয়ের গাছ খারাপ, এমনটা নয়। দুটো ভ্যারাইটি অ্যাড করা যেতে পারে। যারা ঝাড় গাছ চান, ছাদে করতে চান, তারা জোর কলমের গাছগুলো নিলে কি হয়, অল্প সময়ে গাছ ঝাড় হয়ে যায়, এই একটা বেনিফিট। তাছাড়া কিন্তু কিচ্ছু না, দুটোই কিন্তু খুব ভালো হয়। অনেকে অনেক রকম বলতে পারে, কিন্তু রিয়েলিটি কিন্তু অন্য কথা বলে, দুটোই ভালো। আর এই যে গাছগুলো আমি করেছি, অনেকের মনে হতে পারে আমি মাদার গাছ করছি, ভবিষ্যতে নার্সারি করবো, এমন কোনো প্ল্যান আমার নেই। আমি বাণিজ্যিক কিছু বাগান করছি, সেটা আমের বাগান, লেবুর বাগান বা কাঁঠালের বাগান। কখনোই আমার নার্সারি করার কোনো প্ল্যান নেই এবং ভবিষ্যতেও থাকবে না বলেই আমার মনে হয়। আর চারা কেউ চাইবেন না দয়া করে আমার কাছে, আমি চারা বিক্রি করি না। চলুন অন্যান্য ভ্যারাইটিগুলো দেখাই। এবার আরেকটি থাই ভ্যারাইটির আম দেখাই। এটা কিং অফ চাকাপাত, এর কালার অসাধারণ, লেট ভ্যারাইটির একটি আম এবং ওজন ভালো, প্রায় 600-700 গ্রামের কাছাকাছি হয় এবং এই আমটা খেতে ভালো। বাজারে যথেষ্ট চাহিদা আগামীকালে হবে বলে মনে হয় এবং সবথেকে ভালো লাগে ফ্রুট ফ্লাইয়ের আক্রমণও দেখা গেছে কিং অফ চাকাপাতে অনেকটাই কম। তাই এটাকেও আমি আমার কমার্শিয়াল বাগানে অ্যাড করছি। দেখা যাক, সময় বলবে কতটা সাকসেস হয়। যেগুলো সাকসেস হবে রাখবো, যেগুলো সাকসেস হবে না, বাজারে চাহিদা কম হবে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম হবে, ফ্রুট ফ্লাইয়ের সমস্যা বেশি হবে, সেই সমস্ত গাছকে আস্তে আস্তে আউট করে দিয়ে নতুন ভ্যারাইটি অ্যাড করব। তবে দেখা যাক কতগুলো সাকসেস হয়। এই যে গাছটা দেখছেন, এটা আমার অন্যতম পছন্দের একটি আমের জাত, CISS অরুণিকা। এটা অত্যন্ত মিষ্টি স্বাদের একটি আম, TSS 24-25-এর কাছাকাছি হয়, প্রচুর পরিমাণে ধরে। এটা রেগুলার বিয়ারিং, পাকলে একদম টমেটোর মতো কালার হয়। হ্যাঁ, অনেকে বলতে পারেন এর সাইজ ছোট, 100-150 গ্রাম, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। মাটিতে লাগানো থাকলে 3-4 বছর বয়স হলে এর সাইজ 250-300 গ্রাম কিন্তু হয়। তবে টবের গাছে একটা ছোট্ট আম 100-150 গ্রাম বলে কিন্তু এরা সাইজ 100-150 নয়। আরও বলবে সময়, আরও 2-3 বছর ওয়েট করলে নিজেই চোখে দেখতে পাবো কতটা সাকসেসফুল হতে পারে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে অরুণিকা। তবে আশাই রয়েছি, আশাই বুক বাঁধে চাষা যে কথাটা রয়েছে, আমিও সেই চাষ করতে এসে আশাই বুক বাঁধছি। দেখা যাক, সময় বলবে কতটা সাকসেস হয় অরুণিকা। আর এই সমস্ত গাছগুলো আমি কোন নার্সারি থেকে কিনেছি, আমি এই সমস্ত গাছই মাজবা নার্সারি থেকে নিয়ে আসা এবং মাজবা নার্সারির গাছের কোয়ালিটি যথেষ্ট ভালো, দেখতেই পাচ্ছেন। এগুলো জোর কলমের গাছ অরুণিকা। আপনারাও চাইলে স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে মাজবা নার্সারি থেকে আপনার পছন্দের এই আমের গাছগুলো পারচেস করতে পারেন। চলুন এবার কিভাবে আমি লাগিয়েছি, কত বাই কত লাগিয়েছি, কতটুকু জমিতে, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও কয়েকটা খুব সুস্বাদু ভ্যারাইটি আমি আম খাওয়ার জন্য আমার বাগানে লাগিয়ে রাখছি। এটা কতটা বাণিজ্যিকভাবে সফল হতে পারে সেটাও একটু দেখতে চাই। তার মধ্যে রাখছি সারেঙ্গা আর চম্পা, আর সাথে রাখছি গৌরমতি আর হাড়িভাঙা। এই 4টে ভ্যারাইটিরই 2টো করে গাছ আমি আমার বাগানে অ্যাড করছি। এছাড়াও চেষ্টা করছি শ্রেষ্ঠা, লালিমা, এই 2টো ভ্যারাইটির অথেন্টিক গাছ জোগাড় করা এবং আমার বাগানে অ্যাড করা, এবং অর্ক নীলাচল কেশরী একটা আর্লি ভ্যারাইটির আম, এটাও চেষ্টা করছি আমার বাগানে অ্যাড করা। সঠিক ভ্যারাইটি পেলে আমি আপনাদের সাথেও শেয়ার করব কোথায় পাচ্ছি এবং আমার বাগানেও অ্যাড করব।
চলুন এই পুরো জমিটা এবং আমার অন্যান্য লেবু বাগান, কাঁঠাল বাগান সহ আমার এই আমের বাগান আমার একার পক্ষে চাকরি সামলে সবগুলো করা সম্ভব হয়ে ওঠে না। যে সমস্ত বিষয়ে বাবা আমাকে ভীষণ পরিমাণ সাহায্য করে, বাবার পরামর্শেই এই আমের বাগানটাও করা। বাবা কত বাই কত এটা লাগাচ্ছি আমরা? এটা হাইব্রিড তো একটু ঘন লাগাতে হয়। এটা হচ্ছে 10-12 ফুট বাই 14 ফুট। আচ্ছা, মানে গাছ থেকে গাছের দূরত্ব 12 ফুট রাখছি আমরা, তাই না? আর লাইন থেকে লাইন 14 ফুট। আর কতটুকু জমির উপরে এটা করছি? 1 বিঘার উপর। আচ্ছা, 1 বিঘার উপরে আমরা করছি। আর যেহেতু এটা হাইব্রিড আম, ডোয়াব প্রকৃতির হয়, খাটো জাতের হয়, যেমন অন্যান্য ল্যাংড়া হিমসাগর কিন্তু এত কাছাকাছি হবে না, তাই না? অনেকটা বেশি ডিস্টেন্স রাখতে হয়, কিন্তু এটা যেহেতু ডোয়াব প্রকৃতির, খাটো প্রকৃতির, তাই কাছাকাছি হাই ডেন্সিটিতে করা যেতে পারে। আমি করছি এটা 12 ফুট বাই 14 ফুট, মানে গাছ টু গাছ 12, লাইন টু লাইন 14। চলুন এবার গাছগুলো কিভাবে আমরা লাগিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি। এবং এই যে মহাচানক আম, একটা গাছ আপনাদের সামনে আজকে আমরা লাগাবো, লাগিয়ে দেখাবো কি পরিচর্যা করেছি। অনেকে আম গাছ কেনার পরে বিভিন্ন পরিচর্যা, অতিরিক্ত পরিচর্যা করেন এবং গাছ মেরে ফেলেন। এটা কিন্তু একদম করা যাবে না। তার আগে বলি, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো নার্সারি থেকে আমরা কতদিন, 1 মাস হয়ে যাবে, তাই না? 1 মাস হয়ে গেল। 1 মাস আগে আমরা নিয়ে এসেছি, নিয়ে এসে আমাদের বাড়িতে রেখে দিয়েছিলাম। গাছগুলো একটু শক্ত হতে দিয়েছি এবং ট্রিটমেন্ট করেছিলাম কি, গাছ নিয়ে আসার পরে, নার্সারি থেকে নিয়ে আসার পরে ছায়াতে রাখতাম। প্রথম 7 দিন প্রতিনিয়ত গাছে আমরা জল স্প্রে করতাম, তাই না? এবং গাছে ফাঙ্গিসাইড সপ্তাহে 1 দিন দিতাম, তাই না? এইগুলো করে গাছে দেখুন এখন স্ট্রং হয়ে গেছে। এবার গাছকে লাগানো যেতে পারে। চলুন দেখাই কিভাবে আমরা লাগাচ্ছি। আমরা আগেই বললাম, আমাদের এখানে যে গাছগুলো আমরা লাগিয়েছি হাই ডেন্সিটিতে লাগাচ্ছি, 12 ফুট বাই 14 ফুট। আর লাগানোর সময় কোনো রকম ফার্টিলাইজার আমরা ব্যবহার করছি না। প্রথমে এই গাছটাকে এই মাটির সাথে ভালোভাবে সেট হতে দেব, তারপরে দেব ফার্টিলাইজার। আর যেটা করব, শুধুমাত্র এই মাটি আমরা 1 ফুট করে খুঁড়ে নিচ্ছি, 1 ফুট করে খুঁড়বো, খুঁড়ে আমরা এই গাছটা এতে লাগিয়ে দেব। মাটি একটু নরম আছে, সেই জন্য খুব একটা কষ্ট হচ্ছে না। আর আমাদের এই বাগানে যত গাছ দেখছেন সবই আমার আর বাবার নিজের হাতে লাগানো, কোনো জোর নিইনি। আমরা নিজেরাই 2-3 দিনে এই কাজটা করেছি। আগে যে গাছগুলো দেখালাম সে সমস্ত গাছগুলোই অনেক আগে লাগানো হয়েছিল। আর এগুলো যেগুলো বাকি আছে সেটা আজকে লাগাবো, এই মহাচানক বা ব্যানানা। আর এটা কিন্তু গ্রাফটিং এর গাছ। এই গাছটা যখন মাটিতে সেট হয়ে যাবে, এতে যখন খাবার দেব, তখন এই গাছে আমরা প্রুনিং করব এবং গাছটাকে ঝাঁকড়া করে নেব। পরবর্তী সময় অবশ্যই সমস্ত কিছুই আপনাদের সাথে আমরা শেয়ার করব। এই লাগানোর পরে এই গোড়াটাই একটু আমরা উঁচু করে দেব মাটি দিয়ে, যাতে জল না জমে। আমি এই গাছ লাগানোর সময় কোনো রকম ফার্টিলাইজার দিচ্ছি না। দেখা যাক কেমন গ্রোথ নাই। নতুন করে মূল যখন এই মাটিতে ছাড়বে তখন এই গাছে আমরা দেব ফার্টিলাইজার। এখন যেটা করতে পারি, এই গাছ লাগানোর 3-4 দিন পরে আমরা গাছে ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করব। আমি এখানে টাটার ব্লাইটক্স, যার মধ্যে থাকবে কপার অক্সিক্লোরাইড জাতীয় একটি ফাঙ্গিসাইড, এই ব্লাইটক্স, এটা প্রত্যেকটি গাছে যেমন স্প্রে করব, গাছের গোড়ায়ও আমরা কিছুটা পরিমাণে প্রয়োগ করব। এবং এখন তো বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই, তাই জন্য এই ফাঙ্গিসাইড প্রয়োগ করার সময় একটু স্টিকার অ্যাড করব, যাতে এটা স্টে করে বেশিক্ষণ। তো দর্শক বন্ধুরা, এইভাবেই আমি এই ভ্যারাইটিগুলো চুজ করে বাণিজ্যিক বাগানের পথে এগোচ্ছি। কেমন লাগলো বা যদি কোনো অ্যাডভাইস দেওয়ার হয় অবশ্যই জানাবেন, আর আশীর্বাদ করবেন যাতে সাকসেসফুলি এই বাগানটা আমি করে উঠতে পারি। আর প্রতিনিয়ত এই বাগানের আপডেট আপনাদের সাথে শেয়ার করব, ভালো খারাপ সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আরও একবার বলছি, আমি কোনো চারা সেল করি না। দয়া করে চারা চেয়ে আমাকে ফোন করবেন না, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।